কমার্স ব্যাংকটা কেমন চলছে এখন? এটার প্রতি মানুষের একটা আস্থা আছে, সুশাসন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। 17-র পরে ডিক্লাইন করার আসলে কারণটা কি? এই ব্যাংকটা কখনোই আপনার বড় পরিসরে ব্যাংকিং করার কথা কেউ চিন্তা করে নাই। লসটা কাভার করার কোনো আগ্রহ কারোর মধ্যে খুব একটা ছিল বলে মনে হয় না। মানে লোন রিকভারি যেটা, সেই লোন রিকভারিটার ড্রাইভটা ওই মাত্রা ছিল না। 1600 কোটি টাকা যদি আটকে যায়, তো বিজনেস আর কিভাবে আসবে? যেহেতু ওই প্রতিষ্ঠানগুলোর এখনো অস্তিত্ব আছে, এই টাকাটা আমরা পাবো। 50% উপরেই আছে হচ্ছে যে এনপিএল, নন পারফর্মিং লোন। লোনের এগেনস্টে আমরা প্রভিশন করছি, কিন্তু আসলে নট সাফিসিয়েন্ট। আপনার ভিশন কি? আমি খুব কনফিডেন্ট। আমাদের প্রায় 13,000 অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট হয়েছে। একটা প্রতিষ্ঠান সার্ভাইভ করার সবচেয়ে ভালো পদ্ধতি হইল যে বর্তমান থেকে যেন আর খারাপ না হয়, আমাকে কাস্টমার বান্ধব হইতে হবে। আমি কমার্স ব্যাংকটাকে একটা প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে দেখতে চাই। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার মোশাররফ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বাংলাদেশ কমার্স ব্যাংক। দর্শক, বাংলাদেশ কমার্স ব্যাংক হচ্ছে সরকারি এবং বেসরকারি খাতের অংশীদারিত্বে একটি ব্যাংক, যেটা লেট 90s-এ প্রতিষ্ঠিত হয়েছিল। সো এই ব্যাংকটি চলছে বাংলাদেশে। আমরা অনেকেই এই ব্যাংকটি নিয়ে আসলে জানি না, যেটা বলা যায় যে একটা পিপিপি ব্যাংক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটা ব্যাংক হয়েছে। তো সেই ব্যাংকটা আসলে কেমন চলছে, তো সে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মোশাররফ হোসেন, উনি এই বছরের জানুয়ারি মাসে এখানে দায়িত্ব পেয়েছেন। মোশাররফ হোসেন ক্যারিয়ার ব্যাংকার, বিভিন্ন ব্যাংকে ছিলেন, উচ্চ পদে কাজ করেছেন, একটা ফাইন্যান্স কোম্পানিতেও প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। দর্শক, তার বিস্তর অভিজ্ঞতা আমরা তার সাথে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। যে মোশাররফ হোসেন, আপনাকে স্বাগতম টিভিএসে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর জয়নিং আস, যে আপনি আমাদের সাথে আপনার ব্যস্ত সময় সত্ত্বেও যোগ দিতে পেরেছেন। তো যেটা বলছিলাম, এই যে কমার্স ব্যাংক নিয়ে আসলে আমরা খুব কম জানি। তো কমার্স ব্যাংকটা আসলে কেমন চলছে এখন, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কমার্স ব্যাংক আসলে এটা বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট 1986 সালে প্রতিষ্ঠিত একটা ইনভেস্টমেন্ট কোম্পানি ছিল। রাইট। ওই কোম্পানিটা আপনার পরবর্তী সময়ে আপনার 1998 সালে এইটা ব্যাংকে রূপান্তরিত হয়, এবং সেই থেকে আজ পর্যন্ত ব্যাংকটা অনেকটা প্রচার বিমুখ অবস্থায় চলে আসছে। আপনি যেমনটা বলছিলেন যে আমরা আসলে কমার্স ব্যাংক সম্পর্কে অত বেশি কিছু জানি না। তো কমার্স ব্যাংকটা রইল 51% শেয়ার সরকারের, আর বাকি 49% শেয়ার বেসরকারি। এই জন্য আমরা অনেকেই মনে করি যে এটা একটা সরকারি ব্যাংক, কিন্তু আসলে পরিচালিত হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়। তো এখানের একটা সুবিধা হইল যে যেহেতু এটা একটা সরকারি ব্যাংক, এটার প্রতি মানুষের একটা আস্থা আছে, এখনো আস্থাটা বিদ্যমান আছে। আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে অনেক ব্যাংকের প্রতি যে আস্থার ঘাটতি হয়েছে, ঠিক তেমনটি কমার্স ব্যাংকের বেলায় হয় নাই। আপনারা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি যে বিভিন্ন ব্যাংকে ক্লায়েন্টরা টাকা উত্তোলনের জন্য যেই দীর্ঘ সারিবদ্ধভাবে অপেক্ষা করছে, অনেক জায়গায় আমরা সঠিক সময়ে টাকাটা পাই নাই। কিন্তু আমরা তার মধ্যে অনেকটা ব্যতিক্রম আমি মনে করি যে আমাদের 160টা ব্রাঞ্চ, আমাদের কাউন্টারে কিন্তু কাস্টমাররা মোটামুটিভাবে তাদের টাকা চেক প্রেজেন্ট করার পরে পেয়ে আসছে, এবং আজ পর্যন্ত ওই ধারাটা কিন্তু অব্যাহত আছে। কিন্তু আমরা যেহেতু আমাদের পরিসরটা খুব ছোট, তো এই জন্য আমাদেরকে ওইভাবে দেখা যায় না। কিন্তু আমরা আশা করি যে আমরা এখন বর্তমানে যেভাবে কমার্স ব্যাংকটা পরিচালনা করতেছি, আমরা চাই যে এটাতে সুশাসনটা নিশ্চিত হোক। সুশাসন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি বর্তমান বোর্ড এবং ম্যানেজমেন্ট একসাথে মিলে। আচ্ছা, আপনি এখানে দায়িত্ব পেলেন, জানুয়ারি মাসে জয়েন করলেন, আপনাকে কারা নিয়োগ করলো এখানে? এটা আপনি জানেন যে এই বাংলাদেশ কমার্স ব্যাংকে আমি জয়েন করার আগে আমি 2025 সালের 16ই জানুয়ারি এখানে জয়েন করি। এর আগে গত বছর আপনার অক্টোবর মাসে দিকে একটা বিজ্ঞাপন দেখি আমি পত্রিকায়,
আচ্ছা, যে এমডি নিয়োগ হবে কমার্স ব্যাংকে। সেটা কি সরকার না, ব্যাংক কর্তৃপক্ষ থেকে। আচ্ছা, ব্যাংক কর্তৃপক্ষ থেকে একটা পত্রিকা বিজ্ঞাপন দেয়, এখানে ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ হবে। আমি অ্যাকর্ডিংলি আমি ওইখানে অ্যাপ্লাই করি। যে আমি যেহেতু একজন ব্যাংকার, আমি 32 বছর একটা ব্যাংকে চাকরি করছি, উত্তরা ব্যাংকের এডিশনাল এমডি হিসাবে রিটায়ার্ড করছি। সুতরাং আমার একটা ধারণা ছিল যে আমি ব্যাংকের এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবো। আমি এর আগে ইসলামিক ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। তো আমার ওই ধারণা থেকে বিজ্ঞাপনটা দেখে আমি ওইখানে অ্যাপ্লাই করি এবং অ্যাকর্ডিংলি আমি ওইখানে ইন্টারভিউ দেই। রাইট। মোশাররফ ভাই, যেটা হচ্ছে যে আপনার ব্যাংকের ধরেন যে আমি অ্যানুয়াল রিপোর্ট দেখছিলাম, তো সেখানে দেখলাম যে 2017 সাল পর্যন্ত তো ব্যাংকটা কিন্তু প্রফিট আপনার ট্যাক্সে, নেট প্রফিটে কিছু প্রফিট করছে, কম ছিল। 17 সালেও ছিল আপনার নিয়ারলি 3 কোটি টাকা, 3 কোটি টাকার মতো। কিন্তু 18 থেকে দেখলাম যে এটা মানে নেগেটিভ ইনকাম, আপনি লস করছে ব্যাংকটা। এবং এনপিএলটা 17 সালে 30% ছিল, সেটা বেড়ে বেড়ে এখন 50% প্লাসে। সো এই যে আপনি তো নতুন দায়িত্ব নিয়েছেন, এখনো 1 বছর হয়নি, বাট আপনি তো এটার ফাইন্যান্সিয়াল ফিগার্সগুলো দেখছেন, হেলথটা দেখছেন। তো এগুলো আসলে এই যে 17-র পরে ডিক্লাইন করার আসলে কারণটা কি? আপনার কাছে অ্যাসেসমেন্ট কিছু আপনি করেছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে আসলে প্রফিটেবিলিটি নির্ভর করে আপনার একটা প্রতিষ্ঠানে। ব্যাংক মানে আসলে ব্যাংকের মূল বিষয়টা হলো কি, সোর্স অফ ফান্ড হলো ডিপোজিট, রাইট। এবং এই ডিপোজিটের উপরে ইনভেস্টমেন্ট করে ওইখানে যে স্প্রেড মূলত ওইটাই যেটা মার্জিন, সেটা ইনকাম। এই ব্যাংকটা কখনোই আপনার বড় পরিসরে ব্যাংকিং করার কথা কেউ চিন্তা করে নাই। মানে যারা যখন এখানে আসছে, এমডি হিসেবে বলেন, বোর্ড বলেন, সবারই একটা ভীষণটা আমার কাছে মনে হয় যে কারোর এরকম ভীষণারি ছিল না যে এই ব্যাংকটাকে একটা খুবই রক্ষণশীল একটা অবস্থার মধ্যে ছিল। কিন্তু তার মধ্যেও আপনার বিসিআই আমলে কিছু খারাপ লোনকে আপনার ওন করতে হয়েছে আপনার এই বাংলাদেশ কমার্স ব্যাংকে, ওই ইনভেস্টমেন্টের। তো ওইগুলা ক্যারি ফরওয়ার্ড করতে যে ওই লোনগুলা, বেশ কিছু লোন আপনার আদায় হয় নাই। আর যেই পরিমাণের এক্সপানশন করা দরকার ছিল একটা ব্যাংকের, এই যেই ম্যান পাওয়ার, এটার যে অপারেটিং এক্সপেন্ডিচার, এটা কাভার করার জন্য যুগের সাথে তাল মিলিয়ে যেইভাবে আপনার বিজনেস গ্রোথটা করা দরকার ছিল, আপনার এস্টাবলিশমেন্ট কস্টগুলো বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, অন্যান্য খরচ বাড়ছে, এমপ্লয়ীদের বেতন বাড়ছে, কিন্তু ওই হারে কিন্তু ব্যবসাটা বাড়ে নাই। আচ্ছা, এইটা হলো একটা জিনিস। আরেকটা হলো কিছু লোন ইতিমধ্যে খারাপ হওয়া শুরু হয়েছে। এই কারণগুলোর কারণে আপনার আস্তে আস্তে আপনার লস হইতেছিল। আর এই লসটা কাভার করার আমার যে মনে হয়েছে, আমি যে হিস্ট্রি দেখলাম, যে লসটা কাভার করার কোনো আগ্রহ কারোর মধ্যে খুব একটা ছিল বলে মনে হয় নাই। সব আমলাতান্ত্রিক একটা পদ্ধতিতে সবাই মনে করছে যে আমি আমার টাইমটা পাস করি। লোন রিকভারি, যেটা সেই লোন রিকভারিটার ড্রাইভটা ওই মাত্রা ছিল না। রিকভারির চেয়েও বড় কথা হইলো কি, এটা একটা গোয়িং কনসার্ন। আপনাকে কিন্তু কন্টিনিউয়াস আপনার বিজনেস গ্রোথ করতে হবে। ওই হারে কিন্তু ওইখানে ব্যবসাটা বাড়ে নাই, একই জায়গায় আপনার একটা স্ট্যাটিক অবস্থায় আছে। খরচগুলো বাড়ছে কিন্তু ইনকামটা ওই হারে বাড়ে নাই, যার কারণে আপনি 17 সালের পরের থেকে আপনার এই প্রফিটেবিলিটিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, তো সেটা যদিও আপনার আলোচনার বিষয় না, 17 পর্যন্ত কিভাবে প্রফিট করলো সেটা হয়তো আমরা তখনকার যারা ছিলেন তারা বলতে পারবেন। আচ্ছা, আপনার এই ব্যাংকে এই যে ধরেন যে খুব আলোচিত সমালোচিত একটা গ্রুপ চট্টগ্রামের, তারা এখানে ঢুকেছিল আমরা যেটা জানি। তো তারপরে কি ধরেন যে এখানে ব্যাংকের হেলথটা কি আরো খারাপ হয়েছে, এরকম কিছু পেয়েছে যে লোন আউট করেছে তারা যেভাবে? লোন আউট আপনি যেটা বলছেন, আমি প্রথম কথাটা আপনার সাথে একমত হই যে এরপর হেলথ আরো খারাপ হয়েছে। এক কথায় উত্তরটা হইলো হেলথ আরো, তারা আসার পরে হেলথটা খারাপ হয়েছে। এখন অন্যান্য অনেক জায়গায় আমরা যেই অভিজ্ঞতাটা আছে আমাদের, আমরা যে দেখি যে আপনার নামে বেনামে ব্যাপক হারে ব্যাংকের টাকা পাচার হয়েছে বা ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে, বেনামি লোন। এই ঘটনাটা কিন্তু বাংলাদেশ কমার্স ব্যাংকে ঘটে নাই। আচ্ছা আচ্ছা, এইখানে যে কাজটা হয়েছে ওইটা হইলো যে আমাদের এখান থেকে কিছু প্লেসমেন্ট বা ডিপোজিট অন্যান্য কিছু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। ওই যে টাকার যে ইনকামটা ওই বা যথাসময়ে ফেরত পাওয়া, ওইটা এখন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমরা অনেক টাকাটা সঠিক সময়ে অনেক জায়গা থেকে ফেরত পাচ্ছি না।
রাইট, সেই রকম ডিপোজিট কেমন হবে ফিগার? সেই রকম ডিপোজিটটা এখন আপনার সুদে আসলে মোর দেন 1600 কোটি টাকা। আচ্ছা, তো আপনাদের তো ডিপোজিটই হবে কত, অ্যারাউন্ড 5000? আমাদের ডিপোজিট 4000 প্লাস ক্রোর। 4000, তো এর মধ্যে ধরেন যে 1600 কোটি টাকা যদি আটকে যায়, তো বিজনেস আর কিভাবে আসবে, কোথা থেকে আসবে? হ্যাঁ, কিন্তু আমরা যে কাজটা করতেছি যে ওইটা তো যেহেতু ওই প্রতিষ্ঠানগুলোর এখনো অস্তিত্ব আছে, এই টাকাটা আমরা পাবো, এই নিয়ে আমাদের সংশয় নাই। যেসব প্রতিষ্ঠান আছে, অখ্যাত কোনো প্রতিষ্ঠানে কিন্তু আমাদের টাকাটা নাই, যেগুলো আমরা শিডিউল ব্যাংক, এনবিএফআই, সুতরাং তারাও ভালো করার জন্য চেষ্টা করতেছে, একটা সময় আমরা এই টাকাটা পাবো। কিন্তু আরও আপনার অন্যান্য জায়গায় আমাদের কিছু খারাপ ঋণ আছে, যেই জায়গা থেকে আমাদের ইনকাম জেনারেট করতেছে না, ওইটারও একটা এফেক্ট আছে আমাদের প্রফিটেবিলিটিতে। রাইট, আপনাদের দেখলাম যে 50% উপরেই আছে হচ্ছে যে এনপিএল, নন পারফর্মিং লোন। তো এগুলোর জন্য তো ধরেন যে ব্যাড এর জন্য তো 100% প্রভিশনিং করতে হয়, অন্যান্যগুলোর করতে হয় একটু কম করে। তো আপনারা কি প্রভিশন করতে পারছেন এখন? না, প্রভিশনের তো আমাদের লোনের এগেনস্টে আমরা প্রভিশন করছি, কিন্তু আসলে নট সাফিসিয়েন্ট। আচ্ছা, তো এই যে ধরেন যে আপনার ভিশনকে, আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন, সো এরকম একটা ট্রাবল বলা যেতে পারে যে অনেক ইন্ডিকেটরই তো আসলে নেগেটিভ, তো এটারে কিভাবে টার্ন অ্যারাউন্ড করার আপনি প্ল্যান প্রোগ্রাম করছেন? এইটা আমি খুব কনফিডেন্ট। আমি যেহেতু দীর্ঘদিন ব্যাংকে চাকরি করছি, আমি মনে করি যে এইটা যেহেতু একটা ছোট সাইজের ব্যাংক, ছোট সাইজ বলবো এই অর্থে আমানতের সাইজটা আমাদের বিলো 5000 ক্রোর। এখন এইরকম একটা ব্যাংকে আপনি যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, আমার যে জনবল আছে তাদেরকে যদি আমি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, এবং আমি যে নতুন বিশেষ আমি একটা ফোকাস দিছি গত 3 মাসে, আপনি যদি শুনে খুশি হবেন যে আমাদের প্রায় 13,000 অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট হয়েছে 13,000। আমি এটার উপরে খুব গুরুত্ব দিছি যে যেহেতু আমাদের 160টা ব্রাঞ্চ আছে, 160টা ব্রাঞ্চই যদি আমি এই বিজনেস করতে পারি, একটা কেন্দ্রীভূত না করি। বেশিরভাগ ব্যাংক কিন্তু খারাপ হয়েছে, বড় বড় কয়েকটা ব্রাঞ্চের উপরে নির্ভরশীল হয়, বড় বড় 2-1টা গ্রুপের উপরে নির্ভরশীল হয়, ওইটার উপরে নির্ভর করে তাদের প্রফিটেবিলিটি। কিন্তু আমি ফোকাসটা দিছি আমি জয়েন করার পর থেকে, এবং আমি বিভিন্ন ব্রাঞ্চগুলো ভিজিট করছি। বাই দিস টাইম মোর দেন 50% ব্রাঞ্চ আমার ভিজিট করা হয়েছে। আমি ওইখানে এমপ্লয়ীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছি যে হোয়াট অলরেডি হ্যাপেন্ড, ওই নিয়ে কিন্তু অনেক সময় ব্যয় করা যাবে না। আমাদের যেটুকু করণীয় রিকভারির কাজগুলো আমরা করব, প্রথাগতভাবে করব, আমাদের নিজস্ব মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে করব, দেশের আইনের যে প্রয়োগ আছে এগুলো দিয়ে করব। কিন্তু আমাকে এখন নতুন ব্যবসায় থাকতে হবে। ব্যবসা করে কিভাবে এই প্রতিষ্ঠানকে টিকায় রাখা যায়, ওই কারণে আমি এসএমই লোনের উপরে খুব জোর দিছি এখনই, যে আমি যেই টাকাটা এখন কালেকশন করতেছি ডিপোজিটে, আমি চাই যে এই টাকাটা যেন আমরা সাথে সাথে ইনভেস্টমেন্ট করতে পারি, ছোট ছোট ইনভেস্টমেন্ট, 5 লাখ 10 লাখ 20 লাখ, এবং সিকিউরিটি বেসড ইনভেস্টমেন্ট, যাতে নতুন করে আর কোনো খারাপ যেন লোন না হয়ে যায়। একটা প্রতিষ্ঠান সার্ভাইভ করার সবচেয়ে ভালো পদ্ধতি হইল যে বর্তমান থেকে যেন আর খারাপ না হয়, আর আগের খারাপ থেকে একটু 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 উন্নতি করা। আমি এইটা গুরুত্ব দিছি, এবং আমার সাথে যারা আমার কর্মী বাহিনী আছে তারা বেশ কোঅপারেট করছে, উজ্জীবিত হচ্ছে, এবং আমি আশা করি যে আমি ছোট ছোট ডিপোজিট দিয়া ছোট ডিপোজিট নিব, কিন্তু টোটালি কিন্তু আমার 160টা ব্রাঞ্চে গিয়ে কিন্তু যোগ করে অনেক বড় হয়ে যাবে, এবং আমি ছোট লোন দিব কিন্তু টোটালি কিন্তু আমার লোনটা বড় হয়ে যাবে, কিন্তু কোথাও এক জায়গায় যে ঝুঁকিটা খুব কম হবে। আপনি যে সিকিউরড লোনের কথা বললেন, যে নতুন লোন আপনারা, তার মানে হচ্ছে যে মানে কোল্যাটারাল নিয়ে দিবেন। তো ধরেন যে এটা কিন্তু একটা কথা হয় যে বাংলাদেশে কোল্যাটারাল বেসড লোনের কারণে এটা অনেক সময় আপনার লোনটা ফেরত আসে না, বিকজ এটা ধরেন যে ব্যাংকারদের সাথে ক্লায়েন্টের এক ধরনের যোগ সাজুজে 100 টাকার একটা প্রপার্টি সেটা দেখায় 1000 টাকা। সো কেউ 700 টাকা লোন নিয়ে নিল 70%, ব্যাংকও খুব হ্যাপি, কাগজপত্রে দেখা যাচ্ছে 1000 টাকা, ও 700 টাকা নিছে, সো আমার মর্টগেজ আছে। কিন্তু আলটিমেটলি যখন লোনটা ব্যাড হয়, রিকভার করতে গিয়ে তখন দেখা যায় যে এটা আসলে মার্কেট প্রাইস 10 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেন আপনি। ক্যাশ ফ্লোর উপরে সারা পৃথিবী লেন্ডিং করে বেসড অন ক্যাশ ফ্লো। আই অ্যাডমিট অ্যান্ড অ্যাপ্রিশিয়েট,
এখানে মূল বিষয়টা কিন্তু আমার সিকিউরিটিটা কিন্তু আমার প্রাইমারি সিকিউরিটি না, কোলাটেরাল যেটা বললাম এটা কিন্তু সেকেন্ডারি। আচ্ছা, আমি কিন্তু লোন দিব যে যার ক্যাশ ফ্লো আছে, যে ব্যবসায় আছে, যে আমাকে 15 টাকা ইন্টারেস্ট দিবে, যে 20 টাকা ইনকাম করতে পারে, এই সমস্ত যে ফ্যাক্টরগুলো বিবেচনা করার পরে যদি আমি মনে করি যে সে আমার একজন বড়োয়ার হিসাবে অ্যাকসেপ্টেবল, দেন আমি তাকে কোলাটেরালের জন্য বলবো। আমি কিন্তু সব ক্ষেত্রে কোলাটেরাল নিয়েই লোন দিচ্ছি না। ছোট ছোট লোক 5 লাখ 10 লাখ আমরা কিন্তু অনেক সময় কোলাটেরাল ছাড়া, আপনি যেটা বললেন যে যদি অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট থাকে, সে যদি সঠিক ব্যবসা করে, তাকে কিন্তু সাপোর্ট করা আমার একটা নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, ইনকাম থাকে। এবং ওইখানে প্রবলেমটা হয় কোন জায়গায়, ওই পার্টিগুলো তখনই খারাপ হয় যখন আমরা লোন দেওয়ার পরে পোল ডিসবার্সমেন্ট মনিটরিং এর যদি কোনো ত্রুটি থাকে, তখন কিন্তু খারাপ হয়ে যায়। সিকিউরিটি ছাড়া লোন দিয়েও কিন্তু আদায় করা যায়, আমরা কিন্তু ওইটাও দিচ্ছি। আরেকটা বিষয় আমি ফোকাস করতে চাই এখন, এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে বাড়ানো যায়। ওই ব্যবসাগুলো কিন্তু আসলে ঝুঁকি, খুব বেশি ঝুঁকি আছে বলে আমি মনে করি না। আমাদের নলেজ কিন্তু আপনাকে যে কোনো ব্যাংকারের নলেজ, এটা সিকিউরিটির চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার যদি নলেজ থাকে যে কোন জায়গায় কাকে কত টাকা লোন দিব এবং এইটাকে কিভাবে রিকভার করব, ওই নলেজ যদি কোনো ব্যাংকারের থাকে এবং তার বটম থেকে ম্যানেজার টু ম্যানেজিং ডিরেক্টর ওর বোর্ড, এই জায়গায় সব জায়গায় যদি আপনার ট্রান্সপারেন্সি থাকে, আমরা যদি সত্যিকার অর্থে রিকোয়ারমেন্টের ভিত্তিতে ফেয়ার অ্যাসেসমেন্ট করে আমরা লোন দেই উইদাউট বায়াসড, তাইলে কিন্তু আপনার সিকিউরিটি ছাড়া লোন দিয়ে আদায় করা সম্ভব। ট্রু। আপনার কমার্স ব্যাংকের একটু বাইরে যাই, আপনার ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এখন আমরা দেখলাম যে আপনার এই যে লাস্ট মান্থেরও প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 6.82%, লোয়েস্ট ইন এ ডিকেড অর মোর। সো যেটা ইন্ডিকেট করছে যে আসলে লোনের ডিমান্ডটা কিন্তু কম যাচ্ছে। তো আপনারা আসলে কি ফিল করছেন এটা এই ধরনের? হ্যাঁ, এইটা ফিল করছি, কিন্তু আপনি যেটা বললেন এটার জন্য অনলি ব্যাংকাররার কারণেই কিন্তু আপনার ক্রেডিট গ্রোথটা কম হচ্ছে তা না। একজন ব্যবসায়ীর যে এনভায়রনমেন্ট আছে, একটা স্টেবিলিটি আছে, এইসব জিনিসের মধ্যে কোনো আনস্টেবিলিটি থাকলে, কোনো ব্যাপারে কোনো দুশ্চিন্তা থাকলে, আশঙ্কা থাকলে, তখন কিন্তু কেউ আপনার একটা লং টার্ম ইনভেস্টমেন্টে যাবে না। তো এই কারণে কিন্তু ইনভেস্টমেন্টের গতিটা একটু স্লথ। আপনি ওই কমফোর্টগুলো আমাদের দিতে হবে, একটু সাবধান, আসলে একটু সাবধান। আমরা যারা ইনভেস্ট করব আমরাও একটু সাবধান থাকি যে আসলে এই সেক্টরের গ্রোথটা কেমন হবে। আমি যে এখন ইনভেস্ট করলাম, এখানে যদি ভবিষ্যতে ব্যবসার এক্সপানশনটা কোনো কারণে সীমিত হয়ে যায়, তখন তো আমার টাকা আদায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ট্রু। আর ধরেন যে বাংলাদেশের যে লোন ক্লাসিফিকেশন রুলস, আপনি জানেন যে সেটা আপনার চেঞ্জ করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল যে বেস্ট প্র্যাকটিস সেটার সাথে আসলে তাল মিলিয়ে একটা করা হয়েছে যে কি করলেই যে এনপিএল এর ডেফিনেশনটা, ধরেন যে এটা 3টা কিস্তি ফেল করলেই সে এনপিএল এ পড়ে যাবে। তো এগুলো অনেকেই বলছেন যে ব্যাংকের উপরে খুব, অনেক ব্যাংক এবং ক্লায়েন্ট দুইটার উপরেই বড় ইম্প্যাক্ট পড়বে। ব্যাংকের এনপিএল বেড়ে যাবে, প্রভিশনিং রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাবে, তার ক্যাপিটাল শর্টেজ হতে পারে এবং আপনার ইন্টারেস্টও বেড়ে যেতে পারে, যেটা বড়দের উপরে আসলে প্রেশার হবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার কাছে কি মনে হয় যে এরকম হবে? এবং অলরেডি কেউ কেউ কিন্তু দাবি করছে যে এটারে আরেকটু আসলে পেছানো, সরকারও চিন্তা করছে যে আইএমএফ কে তারা এরকমের কিছু বলবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আসলে লোনের নীতিমালা, ক্লাসিফিকেশনের নীতিমালাটা কতটা কঠিন এবং শিথিল, এর চেয়ে ইম্পর্টেন্ট হলো আমি যেই লোন যেখানে দিচ্ছি ওনার রিকোয়ারমেন্টটা বা ওনার বিজনেস পজিশনটা যদি ভালো না হয়, আপনি শুধু ক্লাসিফিকেশনের পদ্ধতির পরিবর্তন করে কিন্তু আপনি কোনো লোনকে ভালো রাখতে পারবেন না। এইটা একমাত্র ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো তার বিজনেস কি অপরচুনিটি আছে, বিজনেসের এনভায়রনমেন্টটা তাকে কতটা ফেভার করতেছে, এইটা খুব ইম্পর্ট্যান্ট। আর ক্লাসিফিকেশনের নীতিমালাটা আমি ডেফার্ড করতে পারি, কিন্তু সে যদি বিজনেস না করে 3 মাসের জায়গায় করলে যেই কথা হবে, 6 মাসের জায়গায় করলে কিন্তু একই কথা হবে, এটা খুব বেশি পার্থক্য হবে না। আমরা কিন্তু অনেক সময় ক্লাসিফিকেশনের নীতিমালা যাহাই থাকুক না কেন, আমি যদি মনে করি একজন লোক উইলফুল ডিফল্টার না, তার টাকা পরিশোধের ইচ্ছা আছে, সাময়িক এই কারণে সে আমাকে টাকা দিতে পারে নাই, তাকে কিন্তু আপনার বিভিন্ন রকমের প্রিভিলেজ দিয়া ফার্দার আপনার তাকে আরও ইনভেস্ট করে আপনাকে কিন্তু তার ব্যবসা করার সুযোগটা প্রসারিত করতে চেষ্টা করি।
এটা সব ব্যাংকই আসলে তো এরকমেরই তো করা উচিত, যে তার ক্লায়েন্ট যদি প্রকৃত কারণে ক্ষতিগ্রস্ত হয় সে তো আর পুরো টাকা ফেরত। আমি যদি ক্লায়েন্টকে ভালো রাখতে না পারি, সুস্থ না রাখতে পারি, ক্লাসিফাইড করার মধ্যেই যদি আমি নিয়োজিত থাকি, তাইলে কিন্তু একটা সময় কিন্তু আমার সব লোনই ক্লাসিফাইড হয়ে যায় ব্যবসা করে। আমার ব্যাংকের মূল কাজ হবে আমাকে কাস্টমার বান্ধব হইতে হবে, কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। আমি যদি কাস্টমারের রিকোয়ারমেন্টটা, তাকে ব্যবসার সুযোগটা আমি দেই এবং তার প্রয়োজন অনুযায়ী টাকা দিতে হবে। তার প্রয়োজন আছে 10 টাকা, আমি 3 টাকা দিলাম, এতে কিন্তু আপনার টাকা ফেরত আসবে না। রাইট, আমাকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট সঠিক লোককে টাকা দিতে হবে, বিজনেসকে সাপোর্ট করতে হবে দিন শেষে। আপনি এই ব্যাংকের আপনার চুক্তি কত? 3 ইয়ার্স। 3 ইয়ার্স। আপনার জানুয়ারি টু এটা কেবল হচ্ছে যে 4 মাস চলছে আপনার। সো 3 বছর পরে আপনি যখন এই ব্যাংকটা ছাড়বেন, এটারে কোথায় আপনি রেখে যেতে চান? আপনার কি পরিকল্পনা? আমি মনে করি আমি যেভাবে শুরু করছি, আমার যে ইচ্ছা যে আমি কমার্স ব্যাংকটাকে একটা প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে দেখতে চাই। এইটাকে আমরা যেটা বললাম যে এটা একটা ছোট সাইজের ব্যাংক, এটা যেন এই কথাটা বলতে না হয় যে কমার্স ব্যাংক যেন সমাজে অন্যান্য 8-10টা ব্যাংক যেগুলো ভালো ব্যাংক আছে তাদের কাছাকাছি জায়গায় যাইতে পারে, ওই রকম একটা স্বপ্ন আমার আছে। এবং আমি মনে করি যে আমি যদি আমার যারা স্টেক হোল্ডার আছে, আমার যারা কর্মকর্তা কর্মচারী, আমার বোর্ড, সেন্ট্রাল ব্যাংক, রেগুলেটরি, তাদের কাছ থেকে আমি সহযোগিতা পাচ্ছি, কিন্তু এটা যদি আনইন্টারাপ্টেড হয়, কোনোভাবে কোনো জায়গার থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আমি ইনশাল্লাহ 3 বছর পরে কমার্স ব্যাংকে একটা সম্মানজনক ভালো ব্যাংক হিসাবে রেখে যেতে পারবো। তো সেক্ষেত্রে তো আপনার এই যে ব্যাড লোনের রিকভারিতে একটা ড্রাইভ দিতে হবে, আপনি কি আলাদা কোনো কিছু সেটার জন্য ভেবেছেন? আমার এখানে স্পেশাল একটা রিকভারি টিম করা হয়েছে, যেটাকে আমি উইকলি মনিটরিং করি। আমার ব্যাংকে উইকলি আপনার কিছু মিটিং হয়, রিকভারি একটা কমিটি আছে, প্রতিটা লোন তারা মনিটর করে। এবং আমার বোর্ডও বিভিন্ন যে টপ 20 বা অন্যান্য যে লোনগুলো আছে, এগুলো আমার বোর্ডের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, অডিট কমিটি, ইসি কমিটি, বোর্ড, তারাও এগুলোর প্রতি যথেষ্ট অ্যাটেনশন দিচ্ছে। তো আমি মনে করি যে আমাদের একটা বড় অংশ টাকা আমরা রিকভার করতে পারবো, যেহেতু আমাদের লোনগুলো কোনোটাই বেনামি না, প্রত্যেকের অস্তিত্ব আছে। রাইট। সো ধন্যবাদ মিস্টার মোশাররফ হোসেন, আপনি টিভিএসে আমাদের এই সময়টা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার মোশাররফ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বাংলাদেশ কমার্স ব্যাংক, যেটা আগেই বলেছি যে এটা সরকারি বেসরকারি অংশীদারিত্বের একটি ব্যাংক। সো এটা নিয়ে আমরা শুরুতে বলছিলাম যে অনেক কম জানি। সো দর্শক, আমরা আজকে সেই ব্যাংকের এমডির সঙ্গে আলোচনা করলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।